আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টিআরএসটি নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ। আপনাদের সবাইকেই রমজানের শুভেচ্ছা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি একটু বলি। আজকে আমরা আলোচনা করব লং ডিস্টেন্স ওয়াইফাই জোন কিভাবে আপনারা করতে পারেন। অনেকেই আছেন যারা একটা বড় পরিসরে খুব বড় একটা এরিয়া নিয়ে আপনারা ওয়াইফাই এর মাধ্যমে বিজনেস করতে চান। ইন্টারনেট বিজনেসটা ওয়াইফাই এর মাধ্যমে করতে চান, কেবলের মাধ্যমে না করে। কারণ কেবলে করলে আপনারা যা বলেন, কেবলের মাধ্যমে করলে আপনাদের কেবল কাটা বা ছেঁড়া। অন্যান্য যারা বিজনেস করে তারা অনেকেই কেবল কাটে বা ছিঁড়ে, এরকম আপনারা অনেকেই বলে থাকেন, যার জন্য আপনারা ওয়াইফাই এর মাধ্যমে বিজনেসটা করতে চান। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা একটি বড় এরিয়াতে ওয়াইফাই জোন করতে পারবেন, অথবা ডাব্লিউআইএসপি বিজনেস যেটাকে আমি বলে থাকি সেটা করতে পারবেন। তো চলুন শুরু করি। কিছু গতকালই আমি একটি পোস্ট করেছি লং ডিস্টেন্স ওয়াইফাই জোন নিয়ে। আমি আমার ব্লগের বা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস tanveerahmed.vip। এই সাইটে গেলে আপনারা ব্লগে ক্লিক করলে লং ডিস্টেন্স ওয়াইফাই জোন, বা এখানে এসে ভিজিট মাই ব্লগে গেলে লং ডিস্টেন্স ওয়াইফাই জোন এই টিউনটি খুঁজে পাবেন বা এই পোস্টটি খুঁজে পাবেন। তো এইখানে আমি যে পোস্টটা করেছি, এই পোস্টটা করার আগে আমি এর আগেও 2016 সালে এই ব্যাপারে একটা আলোচনা করেছিলাম আমার ব্লগারে, ফ্রি ব্লগারে, সেখানে একটা আলোচনা করেছিলাম। তো সেখানেও মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো তখনকার টেকনোলজি অনুযায়ী আমি তখনকার ধারণা দিয়েছি। তো এখন অনেকটাই টেকনোলজি আপডেট হয়েছে, আমরা অনেক কিছুই এখন মোটামুটি করতে পারি। তো ওয়াইফাই জোনের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, কি কি ডিভাইস ব্যবহার করতে হবে, কি কি করতে হবে না। তো 2016 সালে আমি যে পোস্টটা করেছিলাম সেটা আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক অ্যাড করা আছে এখানে। তো এইটা অনুসারেই আমি 2020 সালে এখন যে আমাদের মডার্ন বা আপডেট টেকনোলজি আছে, সেই টেকনোলজি অনুযায়ী যেসব সুবিধা আমি এখন পর্যন্ত পেয়েছি, যেহেতু আমি অনেক দিন ধরেই এই ধরনের কাজের সাথে জড়িত, তো যে সকল সুবিধা অসুবিধা আমি পেয়েছি সেগুলি আপনাদের সাথে আলোচনা করব। বা আমি যেসব ডিভাইস নিয়ে কাজ করেছি বা বাজারে যেসব ডিভাইসগুলি আছে যার মাধ্যমে আপনারা ওয়াইফাই জোন করতে পারবেন, বা আপনাদের যে ভুল ধারণাগুলি আছে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা একটু শুরু করি। তো লং ডিস্টেন্স ওয়াইফাই জোন বা ডাব্লিউআইএসপি, লং ডিস্টেন্স ওয়াইফাই জোন যেটাকে বলা হয়, আমরা একটা টাওয়ার করব। ছবিতে এখানে যেমন দেখাচ্ছে, একটা টাওয়ার করলাম, টাওয়ারের থেকে আমি বিভিন্ন বিল্ডিং এ কানেকশন দিলাম, বা আমার লোকালয়ে বা বাই আউটসাইডে যে ইউজাররা আছে মোবাইল ফোন, সেক্ষেত্রে তাদেরকে আমি ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন দিলাম। বেসিক্যালি যেটা দেখা যায়, নর্মালি আমাদের কাছে অনেক, আমার কাছে বিশেষ করে অনেক এই জিজ্ঞেস করে, যেগুলি একটু যারা একটু মফস্বলে আছে বা গ্রাম সাইডে আছে, তারা সাধারণত মোবাইলের উপরে বেস করে ওয়াইফাই জোনটা করতে চায়। মোবাইলের কানেকশন ইউজার অনেক বেশি পাওয়া যায়, দেখা যায় যে মফস্বলে বা গ্রাম অঞ্চলে কম্পিউটার বা ল্যাপটপের সংখ্যাটা তেমন একটা বেশি না, যার কারণে তারা মোবাইলে কানেকশন দিতে অনেকটাই ইচ্ছুক। তো মোবাইল কানেকশনকে বেস করে তারা ওয়াইফাই এর মাধ্যমে কানেকশনটা দিতে চায়। তো আবার অনেকেই আছে ল্যাপটপের মধ্যে কানেকশন দিতে চায়, আবার পিসিতেও দিতে চায়, আবার রাউটারেও দিতে চায়। আবার আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে ওয়াইফাই ব্যবসাটা হলো আমি কেবল টেনে রাউটারে কানেকশন দিলাম, রাউটার থেকে ইউজারে বাসায় যে কানেকশনটা পাচ্ছে সেটা হলো ওয়াইফাই বিজনেস। আসলে সেটা ওয়াইফাই বিজনেস না, সেটা ব্রডব্যান্ড বিজনেস। নর্মালি আমাদের এখনকার আইএসপিরা যেভাবে কানেকশন দিচ্ছে, কেবল টেনে টেনে রাউটারে কানেকশন দিচ্ছে বা অন্যতে কানেকশন, অনুর মাধ্যমে আপনাদের পিসিতে কানেকশন দিচ্ছে, সেটা হলো ব্রডব্যান্ড বিজনেস। ব্রডব্যান্ড এবং ডাব্লিউআইএসপি টেকনোলজি দুটাই আলাদা, এবং দুইটার সিস্টেম টোটালি ভিন্ন। ব্রডব্যান্ডটা কেবল কানেকশন হয়,
এবং WISPটা ওয়্যারলেস হয়। তো ওয়াইফাই এর ব্যাপারে আমাদের বা ওয়াইফাই বিজনেস শুরু করার আগে আমাদের কিছু ধারণা নিতে হবে বা কিছু জিনিস আমাদের অবশ্যই জানতে হবে যে ওয়াইফাই টেকনোলজিটা কি, আমাদের মোবাইলে বা আমরা যে সব ইউজার ইন্ডে কানেকশন দিয়ে যাচ্ছি। ইউজার ইন বলতে আমাদের যে মোবাইল বা ল্যাপটপ বা রাউটার বা পিসি, ডেস্কটপ পিসি যাই আছে যেগুলিতে আমরা কানেকশন দিতে যাচ্ছি, ওয়াইফাই অ্যাক্সেসেবল ডিভাইস যা কিছু আছে সেগুলিতে আমরা কানেকশন দিতে যাচ্ছি, এই সব ডিভাইস কোন টেকনোলজিতে কাজ করে, এদের টেকনোলজিটা কি, এদের কোন ফ্রিকোয়েন্সি তারা রিসিভ করতে পারে, কত গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি তারা নিতে পারবে, সিগন্যালটা কত মিটার পর্যন্ত তারা রিসিভ করতে পারবে। তো সেই বিষয়ে আমাদের একটু ধারণা নিতে হবে। তো এখানে আমি অনেক কিছুই লিখেছি। আমাদের যে মোবাইল ডিভাইসগুলি, সাধারণত যেহেতু মোবাইলের উপরে বেস করে অনেকে ওয়াইফাই জোনটা করতে চায়, তো আমি মোবাইল ডিভাইস সম্পর্কে একটু বলি। মোবাইল ডিভাইস, ল্যাপটপ সব অ্যাক্সেসেবল প্রায় সেম। তো সেই ক্ষেত্রে একটু বলি, আমি এ পর্যন্ত কাজ করতে গিয়ে যেসব মোবাইল পেয়েছি এবং যেসব মোবাইলের রেঞ্জ আমি চেক করতে পারছি, তো সেগুলি এখানে উল্লেখ করে দিছি। যেমন স্যামসনি 500 মিটার বা 300 মিটারের মতো কাজ করে। একটু দাম বেশি হইলে, দামি ফোন হইলে সেটা 500 মিটার পর্যন্ত দেখছি। ওয়ালটনের যে ফোনগুলি আছে এগুলিও সেম। হোয়াইইউ আমি একটু লো কস্টের ফোনগুলি দেখছিলাম, তো সেখানে 500 মিটার পর্যন্ত কানেকশন পায়। একটু হাই রেঞ্জের গুলি হলে অবশ্যই আপনারা 800 মিটার পর্যন্ত পাবেন। ওপ্পোর যে ফোনগুলি আছে এটা 500 মিটার পর্যন্তই কাজ করে। দাম কম দামি বেশি দামি এটা কোনো ফ্যাক্ট নেই। আমি যতগুলি রেঞ্জের মধ্যে দেখছি সবগুলি এরকম 500 মিটারের মতোই কাজ করছে। মাইক্রোম্যাক্সের যে ফোনগুলি আছে এটাও 500। আমি একটু লো কস্টের ফোন দেখছিলাম। স্যামসং এর যতগুলি মডেলের ফোন আছে একটু লো কস্ট, একটু মোটামুটি 15,000-এর উপরে যে বাজেটের ফোনগুলি আছে সেগুলিতে 800 মিটার পর্যন্ত আপনি পাবেন। আইফোনে আপনি 800 মিটার পর্যন্ত পাবেন। তারপর এইচটিসি যে ফোনগুলি আছে এই ফোনগুলির ওয়াইফাই রেঞ্জ খুবই ভালো। এগুলি আপনি নর্মাল যে ফোনগুলি আছে একদম লো কস্টের ফোনেও আপনি 800 মিটার পর্যন্ত খুব ভালো সিগন্যাল পাবেন। এটা নর্মাল রাউটার থেকে হোক বা আমাদের যে ওয়াইফাই জোন করার জন্য যে ডিভাইসগুলি হোক, আপনার যদি কোনো ভেরিয়েশন না থাকে, মানে মাঝে কোনো বাধা না থাকে সিগন্যালের, দেওয়াল বা কোনো গাছপালা না থাকে, 800 মিটার আপনি নিশ্চিত পেয়ে যাবেন। এটা রাউটার থেকে হোক বা আপনার রেডিও ডিভাইস থেকে হোক। ওকে, এরপরে সনির যে ফোনটা দেখেছি সেখানেও 800 মিটার মতো পেয়েছি। তো এরপর আসি ল্যাপটপের ক্ষেত্রে। তো ল্যাপটপ আসলে আপনারা বাইরে ক্যারি করতে পারেন, বাসাতেও ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে হয় কি, হোম ইউজারের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। যে হোম ইউজারের ক্ষেত্রে যেহেতু আমাদের রেডিও ডিভাইস যেগুলি আছে, আমরা ওয়াইফাই জোনের ক্ষেত্রে যেসব ডিভাইসগুলি ব্যবহার করি, আমি একটু নিচে যাই। ওয়াইফাই জোনের ক্ষেত্রে এখানে আমরা যেসব ডিভাইসগুলি দেখাচ্ছি, এই যে ডিভাইসগুলি আমরা ব্যবহার করি, এই ডিভাইসে সবগুলি আউটডোর ডিভাইস, ইনডোর কোনো ডিভাইস নাই। ইনডোর ডিভাইস এইসব কোম্পানি বানায়, কিন্তু ইনডোর কোনো ডিভাইস দিয়ে আমরা ওয়াইফাই জোন করি না, কারণ ইনডোর ডিভাইসের রেঞ্জ অনেক কম। যার কারণে আমরা লং রেঞ্জের ওয়াইফাই জোন করার জন্য আউটডোরের যে ডিভাইসগুলি আছে সেগুলি ইউজ করি। তো এখন প্রশ্ন করতে পারেন যে আমি তো হোম ইউজারকে কানেকশন দিতে পারি, যেমন যারা ল্যাপটপ ইউজ করে তাদেরকে কানেকশন দিতে পারি, বা একটা বাসার মধ্যে একজন কেবল কানেকশন যেভাবে হয় একটা বাসার মধ্যে একটা রাউটার সেট আপ করে অনেকে ইউজ করতে পারে। হ্যাঁ, আপনিও সেইভাবেই দিতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। সেভাবে আপনিও ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন দিতে পারবেন। কিছু কিছু রাউটার আছে যেগুলি WISP মোড সাপোর্ট করে, যেমন আমি যে রাউটারটা ইউজ করি টোটালি খুবই কম দামি একটা রাউটার, বাট এখানে WISP মোড আছে। WISP মোডের মাধ্যমে আপনি ওয়াইফাই সিগন্যাল রিসিভ করতে পারবেন এবং সেটার থেকে এক্সটেন্ড করতে পারবেন। মানে সেটার মধ্যে আপনি পিপিও কানেকশন ক্রিয়েট করে বা আইপি অ্যাসাইন করে এরপরে এখান থেকে আপনি ওয়াইফাই এক্সটেন্ড করতে পারবেন। একটা রাউটারে কানেকশন দিলেন, সেখান থেকে হোমের বাসার মধ্যে যতজন ইউজার আছে তারা ইউজ করতে পারবে। তো এটা আপনারা করতে পারেন ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে। আর মোবাইল ফোনের ক্ষেত্রে আপনারা নর্মালি কানেকশন দিতে পারবেন, সেটার কোনো, সেটা আপনার আইপি দিয়ে দিতে পারবেন, সেটা আপনারা হটস্পটের মাধ্যমে দিতে পারবেন।
হটস্পট টেকনোলজিটা কি সেটা মাইক্রোটিকে আমরা কনফিগার করে থাকি, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা ওয়াইফাইটা নিয়ে আলোচনা করি। তো আমরা দেখলাম যে মোবাইল ডিভাইস বা আমরা বাসার মধ্যে যেসব ইউজাররা আছে তাদেরকে আমরা কিভাবে কানেকশন করব এবং তারা কত মিটার ডিস্টেন্স পর্যন্ত কানেকশন পাবে। তো আমাদের যে সিগন্যালটা আছে ওয়াইফাইতে, ওয়াইফাইয়ের সিগন্যালটা হয় দুই রকম, 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ বর্তমানে হয়। তো বর্তমানে আমাদের দেশে এই পর্যন্ত ম্যাক্সিমাম যে ওয়াইফাই রিসিভার আছে বা ওয়াইফাই ডিভাইসগুলি আছে, অ্যাক্সেসিবল ডিভাইসগুলি আছে, যেমন মোবাইল হোক, ল্যাপটপ হোক, আপনার ডেস্কটপ পিসির জন্য ডোঙ্গল বলেন বা ডাব্লু ল্যান ডিভাইস বলেন বা ওয়্যারলেস ডিভাইস বলেন, যেটাই বলেন, এগুলি ম্যাক্সিমামই 2.4 গিগাহার্টজের হয়ে থাকে। ডুয়েল ব্যান্ডেরও আছে, ডুয়েল ব্যান্ডেরও আপনারা পাবেন। ডুয়েল ব্যান্ড বলতে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটাই। তো 2.5 গিগাহার্টজ দুটা, 4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটাই থাকলে এখানে আপনাদের কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। সুবিধা আর অসুবিধা বলতে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজের কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে। সেটা কি, সেটা যদি জানতে চাই তাহলে আমাদের 2.4 গিগাহার্টজের আর 5 গিগাহার্টজের মধ্যে পার্থক্যটা জানতে হবে। এখানে মেন পার্থক্যটা একটাই, 5 গিগাহার্টজ স্বল্প দূরত্বে আপনার দ্রুত ডাটা সরবরাহ করে, মানে আপনি রাউটারের খুব কাছাকাছি থাকলে অনেক বেশি স্পিডে নেট ইউজ করতে পারবেন বা স্পিডটা অনেক বেশি পাবেন। আর রাউটার থেকে একটু দূরে যেতে থাকলে আপনি স্পিডটা অনেক কম পাবেন। কারণ কি? কারণ একটাই, আপনার 5 গিগার যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, এটার সিগন্যালটা অনেক, ফ্রিকোয়েন্সি সিগন্যালটা অনেক হাই, তার কারণে এটা দেওয়াল বা আপনার মেঝে বা যেসব ভেরিয়েশন আছে এটা সহজে ভেদ করে অপর দিকে যেতে পারে না, যার কারণে আপনার ওয়াইফাই সিগন্যালটা আস্তে আস্তে কমতে থাকে এবং ব্যান্ডউইথ স্পিডটা আস্তে আস্তে লো হতে থাকে। তো দূরে কানেকশনের ক্ষেত্রে বা আমার ইউজাররা তো সবসময় রাউটারের কাছে বসে থাকবে না বা আমার যে টাওয়ারটা আছে সেখানে বসে ইউজ করবে না, তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, যে তারা মোবাইল ইউজার। আমি মোবাইল ইউজারের উপরে বেশি গুরুত্ব দিয়ে কথাগুলি বলতেছি, কারণ টার্গেটটা থাকে মোবাইল ইউজারের ক্ষেত্রে। সবাই, অনেকেরই আছে পিসি বা ল্যাপটপ, তো সেটা আমি পরে বলতেছি। তো টাওয়ারের কাছে বসে বা আমি যেখানে বেজ স্টেশন বা অ্যাক্সেস পয়েন্ট করছি সেখানে বসেই তো তারা ইউজ করবে না, তারা একটু দূরে ঘোরাফেরা করবে। আবার সবার কাছে দেখা যায় যে 5 গিগাহার্টজের ডিভাইস অ্যাভেলেবল নাই, ম্যাক্সিমামের কাছে এখন পর্যন্ত 2.4 গিগাহার্টজ। 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে কি হয়, আপনি একটু কাছে থাকলে স্পিডটা কম পাবেন, কিন্তু যত দূরে যাবেন আপনার স্পিডটা তত বেশি ভালো পাবেন। এখানে কারণ হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি সিগন্যালটা একটু লো, এটা দেওয়াল ভেদ করে অন্যদিকে একটু যেতে পারে, যার কারণে এটা সিগন্যালটা লো হতে একটু সময় নেয় বা একটু দূর পর্যন্ত এটা সিগন্যাল যেতে পারে। আর এটাতে ব্যান্ডউইথ স্পিডটা আপনি অনেক বেশি পাবেন দূরের কানেকশনের ক্ষেত্রে। আবার দেখা যায় যে 5 গিগাহার্টজের ক্ষেত্রে আপনি দূরবর্তী কানেকশনে সিগন্যালটা একটু উইক পাবেন, ব্যান্ডউইথ কম পাবেন। 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে আপনি দূরবর্তী কানেকশনে সিগন্যালটা উইক পেলেও ব্যান্ডউইথটা মোটামুটি একটু 5 গিগাহার্টজের তুলনায় বেটার পাবেন। তো আমাদের দুইটা গিগাহার্টজের ডিভাইসেরই সুবিধা এবং অসুবিধা আছে, সেটা আমরা একটু বুঝে নিলাম। এখানে আরেকটু যদি ক্লিয়ার করি, আমাদের যে রেডিও ডিভাইসগুলি আছে এগুলিও ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে। আমরা যে রেডিও ডিভাইসগুলি পাই এখন পর্যন্ত মার্কেটে, এগুলিও ডুয়েল ব্যান্ডের আছে। আপনি চাইলে ডুয়েল মোডেও সেট আপ করে ইউজ করতে পারেন, সিঙ্গেল মোডেও সেট আপ করে ইউজ করতে পারেন। আবার কিছু কিছু আছে যে শুধুমাত্র 2.4 গিগাহার্টজ, শুধুমাত্র 5 গিগাহার্টজ। তো এখানে জানতে হবে যে আমাদের কোন ডিভাইসটা কখন ইউজ করতে হবে বা কি কাজের জন্য আমরা কোন ডিভাইসটা ইউজ করলে আমাদের কানেকশনটা বা সলিউশনটা আমরা একটু ভালো দিতে পারবো। তো আমরা একটু ওয়াইফাই জোনের টাকে নিয়ে কথা বলি। মনে করেন যে আপনি 1 কিলোমিটার একটা জোন কনফিগার করবেন। এটা যদি মনে করি যে আমার 1 কিলোমিটার একটা এরিয়া, এই এরিয়াটা আপনি কাভারেজ করবেন। তো এই 1 কিলোমিটার এরিয়াটা কাভারেজ করার জন্য আপনি এরিয়ার মাঝামাঝি বা আপনার যে টাওয়ারটা আছে এই টাওয়ার
চতুর্দিকে 1 কিলোমিটার এরিয়া আপনি কাভারেজ করতে চাচ্ছেন। তো আপনি যত হাই রেঞ্জের ডিভাইসই ইউজ করেন না কেন, যত পাওয়ারফুল ডিভাইস, যেমন অনেকেই জিজ্ঞাসা করেন যে চাইনিজ কিছু ডিভাইস আছে যেগুলি 10 থেকে 15 কিলোমিটার বা 5 কিলোমিটার দূর পর্যন্ত আমরা দেখতেছি যে কানেকশন দেওয়া যায়। হ্যাঁ, 10 থেকে 15 কিলোমিটার বা 5 কিলোমিটার পর্যন্ত কানেকশন দেওয়া যায়, বাট সেটা সেম ব্র্যান্ডের ডিভাইস হতে হবে বা একই ধরনের রেডিও ডিভাইস হতে হবে। আপনি এক্সেস পয়েন্ট থেকে স্টেশন থেকে এক্সেস পয়েন্ট বা এক্সেস পয়েন্ট থেকে স্টেশনের দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার বা 5 কিলোমিটার, মানে সেম ডিভাইস যদি হয়। যেমন আপনার রেডিও ডিভাইস টু মোবাইল বা রেডিও ডিভাইস টু ল্যাপটপ বা রেডিও ডিভাইস টু ডেস্কটপ বা রেডিও ডিভাইস টু রাউটারের ক্ষেত্রে আপনার সিনারিটি একটু ভিন্ন। কারণ আমরা শুরুতেই দেখেছি যে আমাদের যে ডিভাইসগুলি আছে, ওয়াইফাই অ্যাক্সেসেবল ডিভাইস যেগুলি আছে, এগুলির ডাটা সেন্ড করার ফ্রিকোয়েন্সি, রিসিভ করা, সেন্ড করার ডিস্টেন্স মিটারটা অনেক কম হয়ে থাকে। যেহেতু ছোট একটা ডিভাইস, সেহেতু এত বড় কিছু তার পক্ষে করা সম্ভব না। তো মোবাইল ইউজারের ক্ষেত্রে আপনার যে টাওয়ারটা আপনি তৈরি করেছেন 1 কিলোমিটার এরিয়া কাভারেজ করার জন্য, আপনার এই ডিভাইসটা থেকে কিন্তু আপনি 5 কিলোমিটার রেঞ্জে কানেকশন দিতে পারবেন। কিন্তু কিভাবে দিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার সেম ডিভাইস হতে হবে। এটা আপনার অ্যাক্সেস পয়েন্ট দূরবর্তী একটা 1 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে আমার একটা স্টেশন আছে, সেখানে আমি কানেকশন দিচ্ছি সেম ডিভাইস ইউজ করে। এটা আমার স্টেশন, সরি এটা আমার অ্যাক্সেস পয়েন্ট, এটা আমার স্টেশন। দুইটার মধ্যে দূরত্ব আছে অর্থাৎ 5 কিলোমিটার। সে কানেকশন পাবে এবং ইউজার এখানে ইউজও করতে পারবে। ইউজার তার পিসিতে কানেকশন করে, তার মোবাইলে কানেক্ট করে সে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু মোবাইল ডিভাইস বা নর্মাল যে রাউটারগুলি আছে সেগুলির ক্ষেত্রে আপনি এই টাওয়ারটা থেকে সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত খুব ভালো একটা সিগন্যাল পাবেন। তো এখন প্রশ্ন করতে পারেন যে আমি 500 মিটার পর্যন্ত যদি সিগন্যাল পাই, আমি 1 কিলোমিটার এরিয়া কিভাবে কাভারেজ করবো? 1 কিলোমিটার এরিয়া কাভারেজ করার জন্য আপনার রেঞ্জ এক্সটেন্ডার বা সাব স্টেশন বা অ্যাক্সেস পয়েন্ট ইউজ করতে হবে। যেমন এইখানে যে সিনারিটা দেওয়া হয়েছে, এইখানে যদি একটু দেখি আমরা, আপনার এটা হলো মেইন বেজ স্টেশন বা এখানে কন্ট্রোল রুম, বা কন্ট্রোল রুম আপনার অনেক অন্য জায়গাতেও থাকতে পারে। এটা আপনার বেজ স্টেশন, এখানে এটা হলো মেইন অ্যাক্সেস পয়েন্ট। তো এই অ্যাক্সেস পয়েন্টের সাথে বাকিগুলি রিপিটার হিসেবে কানেক্টেড আছে, মানে এটা অ্যাক্সেসও করবে, এটার সাথে কানেক্টেড আছে, প্লাস আপনার এখান থেকে সিগন্যালটা বুস্টও করতেছে, মানে ওয়াইফাই সিগন্যালটা বুস্ট করতেছে। তো আপনার দেখা যায় যে এই টাওয়ারটা তো 500 কিলোমিটার 500 মিটার এরিয়া কাভারেজ করতেছে। আর এখানে যে আপনি পরবর্তীতে 1 কিলোমিটার এরিয়ার যে বর্ডার লাইন আছে বা যেখানে আছে, সেখানে আপনি যে ডিভাইসগুলি ইউজ করছেন সেটা আপনার আরো 500 মিটার পর্যন্ত কাভারেজ দিচ্ছে চতুর্দিকে। তো টোটাল দেখা যায় যে আপনার প্রায় 1.5 কিলোমিটার মতো বা 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলো 300 মিটারের মতো আপনার কাভার হচ্ছে এরিয়া টোটাল, বা 1 কিলো 500 মিটারের মতো কাভার হচ্ছে। তো যেহেতু আপনি এই সাইডটা, মানে এই টাওয়ার থেকে এই 1 কিলোমিটার এরিয়ার ভিতরে টোটাল আপনার সিগন্যালটা এখন স্ট্রং, আপনার ইউজার যেখানেই ঘোরাফেরা করুক না কেন মোটামুটি সে সিগন্যালটা ভালো পাবে। তো শুধু সিগন্যাল ভালো পেলেই চলবে না, তাকে ব্যান্ডউইথও দিতে হবে আমাদের। তো আমাদের যে ডিভাইসগুলি আছে এইখানে, আমরা যে ডিভাইসগুলি, যেমন এই নিচে গেলে আপনারা দেখবেন এখানে যে ডিভাইসগুলি আছে, এই ডিভাইসের ব্যান্ডউইথ লিমিটেশন আছে। যে আমি যদি একটু দেখি এখানে এই ডিভাইসগুলির আপনার ব্যান্ডউইথ লিমিটেশন আছে। যেমন রকেট M5 যে ডিভাইসটা আছে, মানে 5 গিগার যে ডিভাইস, এটার ব্যান্ডউইথ ক্যাপাসিটি, আপনার ব্যান্ডউইথ থ্রো লেখা আছে থ্রুপুট 150 Mbps। যদিও আমরা 150 Mbps কখনোই পাইনি, আমি ম্যাক্সিমাম গেলে 60 Mbps বা 70 এরকম পাইছি। ঠিক আছে, এখানে 500 Mbps বলা আছে, আপনারা 500 Mbps না পাইলেও অন্তত হাফ পাবেন, মানে 250 বা 200 Mbps আপনারা ধরে রাখতে পারেন, এটার মাধ্যমে আপনারা পাবেন। তারপরে এখানে যে ডিভাইসটা আছে 2.4 গিগাহার্জ, এই ডিভাইসটার মাধ্যমে আপনারা ওয়াইফাই করতে পারবেন না, কিন্তু
আপনারা লং ডিস্টেন্সের জন্য, বেশি ব্যান্ডউইথের জন্য এই ডিভাইসটা ইউজ করতে পারেন। আপনি আপনার টাওয়ারে বা আপনার বেজ স্টেশনে এটা যদি ইউজ করেন, এই ডিভাইসটা যদি ইউজ করেন, যেমন এইখানে আপনি ইউজ করলেন এই ডিভাইসটা, এটার ব্যান্ডউইথ অনেক বেশি আছে, আবার এটার ব্যান্ডউইথ অনেক বেশি আছে। এটা যেহেতু 2.4 গিগাহার্জ, সেহেতু আপনার জন্য একটু সুবিধা হবে। তবে আমরা 2.4 গিগাহার্জ না করে আমরা 5 গিগাহার্জ দিয়ে বেজ স্টেশনটা করলাম। মনে করেন যে আমি 5 গিগাহার্জের একটা রাউটার দিয়ে বেজ স্টেশন করলাম। ওকে, আচ্ছা, মনে করেন যে এটা আমার বেজ স্টেশন, আমি একটা বেজ স্টেশন করলাম 5 গিগাহার্জের ডিভাইস দিয়ে। 5 গিগাহার্জের ডিভাইস দিয়ে আমার বেজ স্টেশন কমপ্লিট করলাম। বেজ স্টেশন, এরপরে আমি পরবর্তীতে আশেপাশে যে ডিভাইসগুলি বসাচ্ছি সেগুলিও আমার 5 গিগাহার্জের। ওকে, তো পরবর্তীতে আমি 5 গিগাহার্জের ডিভাইস যেহেতু ইউজ করতেছি, আমার তো ইউজার যারা আছে, মানে আমার যেসব ইউজাররা আছে, এগুলি মনে করি যে আমার ইউজার। এই ইউজারদের সবার কাছে তো আর মনে করেন যে আপনার 5 গিগাহার্জের মানে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই অ্যাক্সেসেবল ডিভাইস নাই, বা মোবাইল বা ল্যাপটপ এগুলি ডুয়েল ব্যান্ডের নাই, যেহেতু তারা এখন পর্যন্ত ম্যাক্সিমামই আমরা 2.4 গিগাহার্জের ওয়াইফাই ডিভাইস ইউজ করি। তো সেই ক্ষেত্রে 5 গিগাহার্জের থেকে 2.4 গিগাহার্জের যারা আছে তারা কিভাবে কানেকশন পাবে? 5 গিগাহার্জের যারা আছে, ডুয়েল ব্যান্ডের যারা মোবাইল ইউজ করে বা ডুয়েল ব্যান্ডের রাউটার যারা ইউজ করতেছে, বা যাদের ল্যাপটপে ডুয়েল ব্যান্ডের সুবিধা আছে, তারা তো কানেকশন ইউজ করতেই পারতেছে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে 2.4 গিগাহার্জের যারা আছে তারা কিভাবে ইউজ করবে। তো এইখানে আপনার আরেকটু খরচটা একটু বেশি করতে হবে। খরচটা বেশি বলতে সেই ক্ষেত্রে আপনি এই কানেকশন থেকে 2.4 গিগাহার্জের ডিভাইসগুলি অ্যাড করবেন, মানে আপনার এই যতগুলো এক্সেস পয়েন্ট আছে, এক্সেস পয়েন্টের সাথে আপনি ব্যান্ডউইথ এখান থেকে সেন্ড হচ্ছে আপনার এই এক্সেস পয়েন্টগুলিতে, বেজ স্টেশন থেকে এক্সেস পয়েন্টে যাচ্ছে, এক্সেস পয়েন্টের সাথে আপনি আরও একটা ডিভাইস অ্যাড করছেন 2.4 গিগাহার্জের। এটা হলো 2.4 গিগাহার্জের ডিভাইস। এই 2.4 গিগাহার্জ আপনার এই 5 গিগাহার্জের সাথে কানেক্টেড থাকবে কেবলের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনার এই অ্যাক্সেসেবল ডিভাইসটার টোটাল ব্যান্ডউইথ আপনি যদি এই মনে করেন যে এই রকেটটা ইউজ করেন, তাহলে আপনি 150 MB 60 MBps এর মতো পাচ্ছেন। 60 MBps এর মতো পাইলে এখানে আপনি মনে করেন যে এই ডিভাইসটার থেকে 60 MB পাচ্ছেন, মানে 60 MBps পর্যন্ত আপনি আপনার ইউজারকে, আশেপাশের যে ইউজাররা আছে তাদেরকে কানেকশন বা তাদেরকে ব্যান্ডউইথ দিতে পারতেছেন 60 Mbps পর্যন্ত। ওকে, 60 Mbps পর্যন্ত আপনি ব্যান্ডউইথ দিতে পারতেছেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমার এই ডিভাইসগুলি বা আমি যে ওই ওয়াইফাই জোনগুলি করতেছি, এই আমার জোনের ভিতরে কতগুলি ইউজার কানেক্টেড থাকতে পারবে বা কতগুলি ইউজারকে আমি কানেকশন দিতে পারবো। তো আমাদের এইখানে একটু এখন পর্যন্ত টেকনিক্যাল কিছু প্রবলেম রয়ে গেছে, আমরা এখনো এটাকে সলিউশন করতে পারিনি বা কোনো সমাধান করতে পারিনি। আমার দেখা মতে এই পর্যন্ত যতগুলি জোন করছি, মোটামুটি ইউজাররা ম্যাক্সিমাম অনেক বেশি কানেক্টেড হয়, কিন্তু এখানে একটা লিমিটেশন আছে। যেমন এই সকল ডিভাইসের ক্ষেত্রেই বা নর্মাল যে রাউটারগুলি থাকে, টিপি লিঙ্ক বলেন বা টোটোলিঙ্ক বলেন, নেটগিয়ার বলেন, যত রাউটারই বলেন, এটা বলে যে অনেক ইউজার কানেক্ট করা যায়। সব ইউজাররা 50-60টা ইউজার কানেক্টেড থাকতে পারবে বা আরো বেশি ইউজার কানেক্টেড থাকতে পারবে। বাট আমরা যখন কনফিগার করার পরে চেক করি, তখন দেখা যায় যে 15 জন বা 20 জন ইউজার এক একটা ডিভাইস থেকে কানেক্ট থাকতেছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ডিভাইসটা থেকে 60 Mbps আপনি ব্যান্ডউইথ পাচ্ছেন, মনে করেন 60 Mbps আপনি ব্যান্ডউইথ পাচ্ছেন। 60 Mbps, সরি, 60 Mbps
আপনি ব্যান্ডউইথ পাচ্ছেন। 60 Mbps যদি আপনি 15 জনের মধ্যে ভাগ করে দেন, তাহলে 15 জন ইউজার এই ডিভাইসের থেকে, এই ডিভাইসে 15 জন ইউজার কানেক্টেড আছে। 15 জন ইউজার আপনার 60 Mbps এর যদি টোটাল ইউজ করে, তাহলে এক একজনকে আপনি কত এমবিপিএস করে দিতে পারতেছেন। আমরা 60 Mbps কে 15 দিয়ে ভাগ দিই, আপনি 4 Mbps করে দিতে পারতেছেন প্রতিটা ইউজারকে। 4 Mbps করে দিলে আপনার প্রতিটা ইউজার পাচ্ছে, মানে 15 জন ইউজারের জন্য আপনি 60 Mbps ইউজ করতে পারতেছেন। তো প্রশ্ন থাকবে যে আমি তো 15 জন ইউজার বা 20 জন ইউজার নিয়ে কানেকশন এস্টাবলিশ করবো না, বা আমি বিজনেস করবো না, আমার তো ইউজার আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে অনেক বেশি হতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে সমাধানটা আমরা দিই, আপনি ফার্স্ট টাইম আপনার আউটডোর যে ডিভাইসগুলি আছে, মানে এখানে যে ডিভাইসগুলি আমার আছে, এই ডিভাইসগুলি সবই আউটডোর ডিভাইস, ইনডোর ডিভাইস না। মানে আপনি বাইরে আছেন, ওয়াইফাই সিগন্যাল খুব ভালো পাচ্ছেন, বাসায় ঢুকে গেছেন, ওয়াইফাই সিগন্যাল আপনার লো হতে থাকে। আউটডোর, ইনডোরে আপনি এত বেশি ভালো সাপোর্ট পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা বলতেছিলাম যে আপনি তো 100 জন বা 15 জন 20 জন ইউজার নিয়ে কানেকশন এস্টাবলিশ করবেন না। যেমন আমি এখানে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করছি 1 2 3 4 5 6 8টা। আমার বেজ স্টেশন বাদ দিলাম, বেজ স্টেশনের সাথে আমি কোনো ইউজার কানেক্ট করবো না, আমার অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট থাকবে। তো এই বেজ স্টেশন অ্যাক্সেস পয়েন্টগুলি আছে আমার 8টা। 8টা থেকে যদি আমি 15 জন ইউজার কানেক্ট করি, 15 × 8, তাহলে আমার টোটাল ইউজার হচ্ছে 120 জন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমি 120 জন ইউজার নিয়ে কি বিজনেস করব? 120 জন ইউজার নিয়ে আসলে ভাই কোনো বিজনেস হবে না। তো ইউজার বাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমার দেখা কিছু ডিভাইস আছে যেগুলি আপনার ইনডোর ডিভাইস। দেখি, আচ্ছা ওটা পরে দেখেন। ইনডোর ডিভাইস, আপনি ওই ডিভাইসগুলির রেঞ্জ অনেক কম, কিন্তু আপনার ইউজার কনকারেন্ট ইউজার, মানে অ্যাট এ টাইম কানেক্ট থাকতে পারবে এবং ইউজ করতে পারবে অনেক বেশি ইউজার। যদিও ইউবিএনটির এমপি5 একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা দিয়ে 300 Mbps এর মতো আপনি কানেকশন দিতে পারবেন এবং অনেক বেশি ইউজার ইউজ করতে পারবে, সেটা কনকারেন্ট ইউজার অনেক বেশি। ইউনিফাই ম্যাশ এইসব ডিভাইসের কনকারেন্ট ইউজার অনেক বেশি, কিন্তু ব্যান্ডউইথটা কিছু কম এবং আপনার ডিস্টেন্সটা অনেক কম। তো আপনি দেখা গেল ওয়াইফাই জোনটা কমপ্লিট করার পরে আপনার যে ইউজারগুলি আছে, কতগুলি ইউজার হোম ইউজার আছে, কত কিছু আপনার হোম ইউজার পাবেন, কিছু আপনার কি বলে মোবাইল ইউজার পাবেন। তো মোবাইল ইউজারের ক্ষেত্রে করতে হবে আপনার আপনার এরিয়া নিয়ে, যে এই এরিয়াটা যেটা আছে, যদি দেখেন আপনার এখানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াতে আপনার কিছু কাজ করতে হবে, যে এই এরিয়ার মাঝে মাঝে আপনার কিছু ডিভাইস ইউজ করতে হবে, যেগুলি আপনার ইউজার বাড়ানোর কাজে আসবে। তো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে তো আমার বহুত টাকা খরচ হচ্ছে, আমি ওয়াইফাই জোন করতেছি, আবার রাউটারও ইউজ করতেছি, আবার হোম ইউজারের ক্ষেত্রে রাউটার দিতে হচ্ছে। জি ভাই, ওয়াইফাই, এই প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে আপনাদেরকে বলতে হবে যে ভাই ওয়াইফাই জোনটা আসলে লো কস্টের কোনো সলিউশন না। আপনি যদি ওয়াইফাই জোন করতেই চান এবং যদি ভালো মতো করতে চান, সেটা যদি আপনি আসলেই যদি আপনি চান যে আপনি ওয়াইফাই জোনের মাধ্যমে, মানে
ওয়্যারলেস কানেকশনই দিবেন, তাহলে আপনি খরচের চিন্তা বা আপনার যে বেশি খরচ হচ্ছে না কম খরচ হচ্ছে সেই চিন্তাটা আপনার মাথা থেকে ফেলে দিয়ে তারপর আপনার ওয়াইফাই বিজনেসে নামতে হবে। কারণ ওয়াইফাই বিজনেসে আপনি যদি ইউজার বাড়াতে চান অবশ্যই আপনার ডিভাইসের সংখ্যাও বাড়াতে হবে। আর আপনি যদি ইউজার বাড়াতে না চান তাহলে ডিভাইসের সংখ্যা না বাড়ালেও চলবে। যেমন প্রতি 15টা বা 20টা ইউজারের জন্য আপনার এক একটা করে ডিভাইস লাগবে। এখন বলতে পারেন আমি তো প্রতিটা ইউজার, যেমন এই ডিভাইসে প্রতিটা 15 জন ইউজার কানেক্টেড আছে, তো এই ইউজার যদি অন্য কোনো এরিয়ার মধ্যে যায় সে কি কানেকশন পাবে? হ্যাঁ, সে কানেকশন পাবেই, কারণ সবগুলি আপনার মেন বেস স্টেশনের সাথে কানেক্টেড। এবং এইখানে যে ছোট ছোট ডিভাইসগুলি আছে সে কোনো না কোনোটার মাধ্যমে কানেক্ট হয়ে অটোমেটিক ইন্টারনেট ইউজ করতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। আপনি বলতে পারেন যে প্রতিটা জায়গাতেই যদি আমার 15 জন করে করে ইউজার হয়ে যায় তখন আমি কি করব? তো প্রতিটা জায়গাতে 15 জন করে করে হয়ে গেলে প্রতিটা ইউজারই আপনার অ্যাট এ টাইম ইউজ করার জন্য একই স্থানে থাকবে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে সেটা কভারেজ হয়ে যায়। তো ওয়াইফাই জোনের ক্ষেত্রে আপনি ইউজার বাড়াতে চাইলে এই কাজগুলি করতে পারেন। আরেকটা সলিউশন আছে, আপনি মনে করেন যে ওয়াইফাই জোনটা কনফিগার করে ফেলছেন, পুরো জোনটা আপনার সেট আপ। এখন আপনি আপনার ইউজারের যে বাসায় কানেকশন দিচ্ছেন, মানে হোম ইউজার যারা কানেকশন দিচ্ছে তাদের তো একটা রাউটারের মাধ্যমে কানেকশন দিতে হচ্ছে। তো সেখানে মনে করেন যে ডাব্লিউআইএসপি মোডটা আছে, ডাব্লিউআইএসপি মোডের মাধ্যমে আপনি আপনার কানেকশনটা রিসিভ করাচ্ছেন এবং এক্সেস পয়েন্টের মাধ্যমে তাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন, সে সেখান থেকে ইউজ করতেছে। এটা রাউটার কনফিগার করে দিয়ে দিলেন, সে রাউটারের ইউজার এসএসআইডি এবং পাসওয়ার্ড ইউজ করে সে তার বাসার মধ্যে ইউজ করতেছে। আপনি চাইলে সেই রাউটারের থেকে আপনার আউটসাইডে যেসব ইউজারগুলি আছে তাদেরকেও সাপোর্ট দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ডিসিবি কনফিগার করতে হবে। ডিসিবি মোডে কনফিগার করে আপনার রাউটারটা এক্সেস পয়েন্টে রাখতে হবে। ডাব্লিউআইএসপিতে আপনার ডিভাইসটা টাওয়ারের সাথে কানেক্টেড থাকবে এবং এক্সেস পয়েন্ট মোডে আপনার বাদবাকি যে আশেপাশে যে ইউজাররা আছে তারা ইউজ করবে। তো বলতে পারেন সেক্ষেত্রে আমার হোম ইউজাররা কিভাবে ইউজ করবে? তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার হোম ইউজার কতজন আছে সেটা আপনি আপনার ইউজারের কাছ থেকে জেনে নিতে পারেন, জেনে নিয়ে তার জন্য শেয়ার ইউজার ওই কয়টা করে দিতে পারেন। যে তারা ফ্যামিলি মেম্বার 5 জন আছে, তো 5 জন গেস্ট আসতে পারে, 3-4 জন, 5 আর 3 8 বা 9 জনের জন্য একটা শেয়ার প্যাকেজ করে তাকে দিয়ে দিলেন, সে ওই প্যাকেজের আন্ডারে ইউজ করতে থাকলো এবং আশেপাশে যারা আছে তারা ওইখান থেকে তাদের মোবাইল অ্যাক্সেস করে কানেক্ট করতে পারবে। আরেকটা কাজ করতে পারেন, আপনি ওয়াইফাই সলিউশনটাকে মোবাইল বা মাধ্যমে করছেন, ঠিক আছে। আপনার যে হোম ইউজার আছে, মনে করেন যে আপনার এই যে জোনটা, এই জোনের মধ্যে কিছু বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলিতে আপনি কানেকশন দিচ্ছেন। এই বিল্ডিংগুলিতে আপনি, যেমন এখানে একটা ডিভাইস আছে সম্ভবত 5 গিগাহার্জের ডিভাইস, এই 5 গিগাহার্জের এই ডিভাইসটা বা এই ডিভাইসটা দিয়ে আপনি 450 এমবিপিএস পর্যন্ত থ্রুপুট পাচ্ছেন। আপনি অর্ধেক ধরে রাখেন, অর্ধেক ধরলে আপনার 225 এমবিপিএস এর মধ্যে পাচ্ছেন বা 200 এমবিপিএস এর মধ্যে পাচ্ছেন, যেহেতু এখানে যা বলে সেটা আসলে পাওয়া যায় না। তো 200 এমবিপিএস এর মতো পাচ্ছেন। আপনি 200 এমবিপিএস এর মতো পেলে আপনি এই প্রতিটা বিল্ডিং এ এক একটা করে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করবেন এবং বিল্ডিং এ যে ইউজারগুলি আছে তাদেরকে কেবল দিয়ে কানেকশন করে দিবেন। হোম ইউজারের ক্ষেত্রে তাদেরকে কেবল দিয়ে কানেকশন করে দিবেন, তারা তাদের হোমে রাউটার সেট আপ করে ইউজ করবে এবং আপনার বাইরে মোবাইলের যে ইউজাররা আছে তারা আপনার এই ডিভাইসের থেকে অ্যাক্সেস পেয়ে আপনার ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতে পারবে। তো এখানে সুবিধাটা কি? আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি যদি বাইরে ডিভাইসগুলি সেট আপ করি তাহলে আমার ডিভাইস চুরি হতে পারে। ডিভাইস চুরিও হতে পারে এবং ডিভাইস আপনার থান্ডারিংয়ে, ঝড় বৃষ্টিতে আপনার ডিভাইস থান্ডারিংয়ে পুড়েও যেতে পারে, বা আপনি যে ইলেকট্রিক পুলের মাধ্যমে এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছেন সেই পাওয়ারের ভোল্টেজ আপ ডাউনের কারণেও আপনার ডিভাইস পুড়ে যেতে পারে।
তো সেই ক্ষেত্রে আপনার এটা খুব ভালো সলিউশন যে আপনি ইউজারের যে বিল্ডিংগুলি আছে বিল্ডিংয়ের ছাদে আপনি ডিভাইসটা সেট আপ করলেন আপনার বেজ স্টেশন বরাবর, আর ওইখান থেকে আপনার মোবাইলের ইউজারগুলিও চললো এবং হোম ইউজার যারা আছে প্রতিটা বিল্ডিং যদি আপনি কাভারেজ করে ফেলতে পারেন তাহলে আপনি আস্তে আস্তে অনেক ইউজার পাচ্ছেন। 200 Mbps কিন্তু খুব একটা কম ব্যান্ডউইথ না। 200 Mbps আপনি কেবলের মাধ্যমে এখান থেকে কানেকশন দিলে অনেকগুলি ইউজারকেই কানেকশন দিতে পারবেন। ওয়াইফাইতে যদি না দিয়ে আপনি কেবলের মাধ্যমে কানেকশন দেন অনেক ইউজার কানেকশন দিতে পারবেন। আচ্ছা, তারপর এবং ওয়াইফাই তো ওখান থেকে আপনার ইউজাররা তো কানেক্টেড আছেই মোবাইলে। এরপর আমাকে আর একটা প্রশ্ন করেন অনেকেই যে আমি তো, যদিও এটা আমি আগে বলছি তারপর আরেকবার রিপিট করতেছি যে আমি তো লং ডিস্টেন্সে করতে চাচ্ছি এবং হোম ইউজারদের টার্গেট করতেছি। হোম ইউজারদের টার্গেট করার জন্য এটা আমি মাত্রই বললাম যে আপনি এরকম বিল্ডিং এর সাথে সাথে এক একটা এই ডিভাইসটা ইউজ করতে পারেন। তো এই ডিভাইসটা ইউজ করে আপনি কানেকশন দিতে পারেন, তাতে আপনার ডিভাইস চুরি হওয়া বা থান্ডারিং এ পড়ে যাওয়ার কোনো প্রবলেম থাকবে না। হাই ভোল্টেজ আপ ডাউনের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। আরেকটা কথা যেটা বলেন যে যেসব ভেন্ডররা ডিভাইসগুলি সেল করতেছে তারা আমাদেরকে বলতেছে যে 10 থেকে 15 কিলোমিটার কানেকশন পাবো, কিন্তু আপনি আরেকটা বলতেছেন যে আমরা 800 মিটারের মতো কানেকশন পাবো আমাদের যদি একটা আমাদের আস্তে আস্তে ডিভাইস ইউজ করতে হবে। তো সেই ব্যাপারে আমি আগেই বলছি যে আমাদের যে ওয়াইফাই অ্যাক্সেসেবল ডিভাইসগুলি আছে সেই ডিভাইসের রেঞ্জটা আসলে খুব স্বল্প, যার কারণে আমরা এই বড় বড় রেডিও ডিভাইসের সাথে কানেক্ট করতে অনেক দূরে থেকে পারি না। তো অনেক দূরে থেকে কানেক্ট করার জন্য আমাদের একটা অ্যাক্সেস পয়েন্টের হেল্প লাগে, সেই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আমরা কানেক্ট হয়ে আপনার ডাইরেক্ট সার্ভারে হিট করতে পারি। তো এখান থেকে হিট করার কারণে আমাদের ব্যান্ডউইথের ক্যাপাসিটিটা একটু কমে যায়, যার কারণে আমি সাজেস্ট করবো আপনারা যখনই ডিভাইস কিনবেন, যে ব্র্যান্ডেরই ডিভাইস কিনেন না কেন, একটু ব্যান্ডউইথ ক্যাপাসিটি বেশি দেখে কেনার চেষ্টা করবেন। যেমন এটা আছে 500 Mbps এর, তারপরে আপনার এই ডিভাইসটা আছে 450 Mbps এর, এই ডিভাইসটা আছে 450 Mbps এর 5 GHz এর। সবসময় আমি সাজেস্ট করি যে 5 GHz এর বা ডুয়েল ব্যান্ডের যে ডিভাইসগুলি আছে সেগুলি দিয়ে ওয়াইফাই জোন করার চেষ্টা করুন, তাতে আপনাদেরই সুবিধা হবে পরবর্তীতে। তারপরে এখানে আরো কিছু ডিভাইস আছে, যেমন আপনার তো 2.4 GHz এর ডিভাইস আছে, 5 GHz এর ডিভাইস আছে, তারপরে ন্যানো স্টেশন, এটা 2.4, 2.4, 5 GHz, এগুলির ব্যান্ডউইথ ক্যাপাসিটি একটু কম। আপনারা এই ডিভাইসগুলি ইউজ করতে পারেন এক্সেস পয়েন্টের ক্ষেত্রে। যেমন আপনি বুলেটের সাথে যে এন্টিনাগুলি ইউজ করতে হয় সেগুলি হলো ওমনি এন্টিনা। ওমনি এন্টিনা ইউজ করলে 360 ডিগ্রি আপনি কানেকশন কভার করতে পারবেন। তো আপনি কোনো ইউজারকে মনে করেন যে কানেকশন দিলেন বাসাতে, তাকে একটা বুলেট M2 ইউজ করলেন 2.4 GHz এর, যদিও দাম অনেক বেশি পড়বে, কিন্তু আপনার কিছু ইনভেস্ট করলে আসলে আপনার সেই ইনভেস্টের ফলাফলটা আপনি পরবর্তীতে পাবেন। তো সেখান থেকে আপনার ইউজারকে কানেকশন দিচ্ছেন, ইউজার বাসায় তার ল্যাপটপ বা পিসিতে বা রাউটারে কানেকশন নিয়ে ইউজ করতেছে, আপনার এই ডিভাইসের থেকে আশেপাশে কিছু মোবাইল ইউজারও আপনার কানেকশন পেয়ে গেল। তারপরে এখানে আরো কিছু ডিভাইস আছে, এগুলি আসলে খুবই কম ব্যান্ডউইথের, 150 Mbps এর ডিভাইস। এইসব ডিভাইস এখন আমরা ইউজ করা বাদ দিয়ে দিয়েছি, এইগুলি ইউজ করে আসলে তেমন একটা বেনিফিট হয় না, কারণ ব্যান্ডউইথ খুবই কম। কম ব্যান্ডউইথ দিয়ে আমি আসলে সাপোর্ট দিতে পারবো না। তো আমাদের বেশি ব্যান্ডউইথের যে ডিভাইসগুলি আছে, রকেটের আছে, তারপর লাইট এপি আছে, ন্যানো স্টেশন এসি, এগুলি আছে। এগুলি নতুন যে ডিভাইসগুলি আসছে 2.4 GHz এবং 5 GHz, যেমন এই যে এটা 2.4 GHz 5 GHz, এটাও 2.4 GHz 5 GHz বুলেট এসি, এটাতে আপনি 300 Mbps পর্যন্ত পাবেন। তো এই ডিভাইসগুলি আপনি ইউজ করতে পারেন আপনার ওয়াইফাই জোন কনফিগার করার জন্য।
তারপরে আরো কিছু ডিভাইস আছে, মাইক্রোটিকের কিছু ডিভাইস আছে। মাইক্রোটিকের এই ডিভাইসগুলি আপনারা ইউজ করতে পারেন। এগুলি সবই 2.4 এবং 5 গিগাহার্টজের, মানে ডুয়েল ব্যান্ডেড ডিভাইস। এই ডুয়েল ব্যান্ডেড ডিভাইসগুলি আপনারা ইউজ করতে পারেন। আপনারা এখানে কিছুটা কনকারেন্ট ইউজার কিছুটা বেশি পাবেন, যেহেতু এখানে লাইসেন্স লেভেল অনুযায়ী ইউজার ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে আপনার ইউজারটা একটু বেশি পাবেন মাইক্রোটিকের ডিভাইসগুলি ইউজ করলে। তো আমার মতে আমি আপনাদেরকে এই পর্যন্ত যা যা বলেছি, আশা করি যে আপনাদের টোটাল ওয়াইফাই জোনের সম্পর্কে একটা ধারণা দিতে পারছি, যে ওয়াইফাই জোনের যে আপনারা ডিভাইসগুলি কানেক্ট করতে চাচ্ছেন, যেমন মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ বা রাউটার, যেসব ডিভাইস কানেক্ট করতে চাচ্ছেন সেগুলি কত কিলোমিটার পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিবে। যদিও আমরা ভেন্ডরের কাছ থেকে পাই যে এইসব ডিভাইস 10 কিলোমিটার, 15 কিলোমিটার, এখানেও লেখা আছে 10-15 কিলোমিটার সাপোর্ট দেয়। এই যে দেখেন, এখানেও লেখা আছে, এখানেও দেখেন এই যে 15 কিলোমিটার, 10 কিলোমিটার এরিয়া সাপোর্ট দিচ্ছে। কিন্তু আসলে কি এই সব ডিভাইস আমাদের 15 কিলোমিটার সাপোর্ট দিচ্ছে? না, আমাদের এই ডিভাইস যদি আমরা ইউজ করি, এই সেম ডিভাইস যদি আমরা ইউজ করি, তাহলে আমরা 15 কিলোমিটার পর্যন্ত একটা ওয়াইফাই সিগন্যাল বা ওয়াইফাই ফ্রিকোয়েন্সি রিসিভ করতে পারবো, যার মাধ্যমে আমরা ইন্টারনেট বা অন্যান্য সকল ডাটা আদান প্রদান করতে পারবো। তো মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা সেটা পারছি না। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা 800 মিটারের মতো পারছি, এবং মোবাইল বা যে বাকি যেসব ওয়্যারলেস ডিভাইসগুলি আছে, ল্যাপটপ, ডেস্কটপ বা রাউটার, অ্যাক্সেস পয়েন্ট যেগুলি আছে, সবই আমাদের 800 মিটার পর্যন্ত, ম্যাক্সিমাম আমরা ধরি 800 মিটার পর্যন্ত আমাদের কাজ করতেছে। তো আমাদের রেঞ্জটা 800 মিটার বা 1 কিলোমিটার পর পর করে আমাদের এক্সটেন্ড করে করে বাড়াতে হবে। এরপর আসি আমাদের ডিভাইস কোন ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে। আমি আবারও এগুলি রিপিট করতেছি আপনাদের একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। আমাদের ডিভাইস কোন কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আমাদের যে ডিভাইসগুলি আছে। আচ্ছা, সরি ভিউয়ার্স, আমাকে একটু কাজে যেতে হয়েছিল, তো আমি আবার শুরু করতেছি। তো আমাদের যে ডিভাইসগুলি ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিতে কাজ করে সেটা হলো 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জে কাজ করে। তো 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের পার্থক্য আমি এখানে অলরেডি বলে দিছি, এবং আমি আগেও একবার বলছি। 5 গিগাহার্জ আপনার স্বল্প ডিস্টেন্সে, মানে কাছের ডিস্টেন্সে অনেক দ্রুত ডাটা সরবরাহ করতে পারে, মানে ব্যান্ডউইথ বা স্পিডটা অনেক বেশি। এবং 2.4 গিগাহার্জ অনেক দূরের ক্ষেত্রে আপনার হাই ডাটা স্পিড দিতে পারে, মানে তার দূরের ক্ষেত্রে ডাটা স্পিডটা বেশি, কাছের ক্ষেত্রে ডাটা স্পিড কম। 5 গিগাহার্জের ক্ষেত্রে কাছে ডাটা স্পিড কম, দূরে ডাটা স্পিড, সরি, 5 গিগাহার্জের ক্ষেত্রে ডাটা দূরে বেশি, কাছে কম। আবারও ভুল বলছি। 5 গিগাহার্জের ক্ষেত্রে আপনার দূরত্ব কম থাকলে ডাটা স্পিড সবচেয়ে বেশি পাবেন, এবং 4 গিগাহার্জের ক্ষেত্রে দূরত্ব বেশি থাকলে ডাটা স্পিড সবচেয়ে বেশি পাবেন, মানে ব্যান্ডউইথ বা স্পিডটা খুব বেশি পাবেন 2.4 গিগাহার্জের ক্ষেত্রে। যদি আপনার রেডিও বা স্টেশন থেকে আপনার দূরত্ব, ডিস্টেন্সটা অনেক বেশি থাকে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি বাসার যে রাউটার আছে সেই রাউটারের পাশে গিয়ে যখন চালাই তখন তো আমার স্পিডটা অনেক বেশি পাই বা আমার সিগন্যালটা খুব স্ট্রং থাকে। হ্যাঁ ভাই, সিগন্যাল খুব স্ট্রং থাকে, কিন্তু রেডিও ডিভাইস আর এইসব রাউটার ডিভাইসটা এটা সেম না, এটা একটু ডিফারেন্সই আছে। তো যার কারণে আমাদের এই প্রবলেমগুলি হয়। আচ্ছা, তো 1 কিলোমিটার এরিয়া কাভারেজ কিভাবে করবেন? 1 কিলোমিটার এরিয়া কাভারেজ করার জন্য আপনি প্রথমে মাঝে একটা বেজ স্টেশন করবেন, অবশ্যই পাওয়ারফুল বেজ ডিভাইস দিয়ে করবেন, এবং 5 গিগাহার্টজের ডিভাইস দিয়ে করার চেষ্টা করবেন। তাতে আপনাদের সিগন্যালটা স্ট্রং থাকবে এবং জোনটা কমপ্লিট একটা ওয়াইফাই জোন হবে, এবং এর মাঝখানে আপনারা ডুয়েল ব্যান্ডের ডিভাইসগুলি কানেক্ট করে করে ইউজারদের কানেক্ট করার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে খুব স্ট্রং একটা নেটওয়ার্ক আপনি ইউজারকে প্রোভাইড করতে পারবেন। এবং ওয়্যারলেসের মাধ্যমে আমাদের যে ভুল ধারণা আছে যে ওয়্যারলেসে আমরা প্রপার ব্যান্ডউইথ পাই না, বা আমরা ব্যান্ডউইথ ওইভাবে সরবরাহ করতে পারি না, বা ইউজার কম পাই, সেই ভুল ধারণাগুলি আমরা আসলে এই সিগন্যালের মধ্যে যদি থাকি তাহলে সেই ধারণাগুলি আমাদের আসলে আসবে না। ধারণা কখন আসবে? যদি আমরা এরকম কোনো সিগন্যালের না থাকি।
যেমন অনেকে একটা টাওয়ার পরে যদি আপনি চান যে অনেকগুলি ইউজারকে কানেকশন দিবেন, সেটা আসলে সম্ভব না। যে একটা বেজ স্টেশন করছেন 450 Mbps এর একটা ডিভাইস দিয়ে, সরি এখানে কোনটা, 500 Mbps এর একটা ডিভাইস দিয়ে আপনি একটা বেজ স্টেশন করছেন, তো এটার অত কিছু লিমিটেশন আছে যে এটা কতগুলি ডিভাইস কানেক্ট করতে পারবে। তো সেই হিসাব করে করে আসলে আপনাদের ডিভাইসগুলি অ্যাড করতে হবে, এবং আপনাদের আস্তে আস্তে ডিভাইস যত আপনি এক্সেস পয়েন্ট, রিসিভার এগুলি যত বাড়াবেন আপনার ইউজার তত বাড়তে থাকবে, এবং ব্যান্ডউইথের দিকে একটু খেয়াল রাখার জন্য আপনার বেজ স্টেশনটা মোটামুটি হাই কোয়ালিটির পারফরমেন্সও করার চেষ্টা করবেন। আবার অনেকেই একটা কাজ করে যে তার অফিস থেকে, যে তার অফিস আছে এখানে, অফিসের থেকে এখানে রাউটার অ্যাড করে, এখানে রাউটার করে, এগুলি মনে করেন যে কেবল, কেবল দিয়ে টেনে টেনে নিয়ে নিতেছে সে। আচ্ছা, কেবল দিয়ে টেনে টেনে নিয়ে এই রাউটারের আন্ডারে কিছু ইউজার রাখে, এখানে কিছু ইউজার দেয়, এইভাবেও কিছু লোক আছে যারা ওয়াইফাই ব্যবসা করতেছে। কিন্তু সেক্ষেত্রেও তো আপনার কেবল থাকতেছে, এটা ওয়াইফাই বিজনেস আসলে না, এটা আপনার আলটিমেটলি ব্রডব্যান্ড কেবল আইএসপি বিজনেস। ওয়্যারলেসটা শুধু ওয়্যারলেসই, যেখানে কোনো তারের কোনো ঝামেলা থাকবে না, যেখানে কেবল বলতে কোনো কিছু থাকতেছে না, সেটাকে ওয়্যারলেস বিজনেস বলে। তো বলতে পারেন যে ভাই আপনি তো একটা সলিউশন দিছিলেন যে এখানে যে বিল্ডিংগুলি আছে, বিল্ডিং এর ছাদে আমি একটা ডিভাইস বসাইলাম, ডিভাইস থেকে কেবল টেনে নিয়ে গেলাম। এখন ভাই সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকতেছে না, কারণ আমরা যদি একই ধারে প্রতিটা ইউজারের জন্য ডিভাইস, প্রতিটা ফ্ল্যাটের ইউজারের জন্য ডিভাইস নেই, তো সেক্ষেত্রে আমার প্রতিটা ইউজারের খুব সার্ভিস চার্জটা অনেক বেশি দিতে হইতেছে, অথবা আপনার ইনভেস্টের পরিমাণটা অনেক বেশি দিতে হইতেছে। তো সেই ক্ষেত্রে কি ইউজার আপনার কাছ থেকে কানেকশন নিবে, বা আপনি কি ফার্স্ট টাইম বিজনেস শুরু করে এত টাকা ইনভেস্ট করতে পারবেন? যদি পারেন তাহলে প্রতিটা ইউজারের জন্য আপনি ডিভাইস কিনতে পারেন। আপনি 50% টাকা পেমেন্ট করলেন, ইউজার 50% টাকা পেমেন্ট করলো, এরকম করেও আপনার ডিভাইস কিনতে পারেন, কিন্তু আপনার তো আলটিমেটলি ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগতেছে। তো একটু স্বল্প ইনভেস্টমেন্টে যদি করতে চান, তাহলে বিল্ডিং এর ছাদে আপনি একটা ডিভাইস লাগান, ওখান থেকে কেবলে তাদেরকে কানেকশন দেন। আপনার তো রোডে বা কোথাও কোনো কেবল থাকতেছে না, বিল্ডিং থেকেই আপনি কেবলটা নিতেছেন, বিল্ডিং এর ছাদ থেকে ইউজারের ফ্ল্যাট পর্যন্ত কেবলটা টেনে আপনি কানেক্ট করে দিতেছেন। তো আরো কিছু কোশ্চেন আপনাদের ছিল, যেমন মনে করার চেষ্টা করি যে, আচ্ছা, কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ওয়াইফাই বিজনেস করতে আসলে লাইসেন্স লাগে কিনা। হ্যাঁ, ওয়াইফাই বিজনেস আপনি যদি আইএসপি ওয়াইফাই বিজনেস করেন আর যে ব্রডব্যান্ড কেবল লাইনের বিজনেস করেন, দুটাই আইএসপি, এবং আইএসপি বিজনেস করতে অবশ্যই আপনার বিটিআরসি থেকে অনুমোদন নিয়ে বিজনেস করতে হবে। বিটিআরসি থেকে অনুমোদন ছাড়া আপনাকে কেউ ব্যান্ডউইথ কোনো আইএসপি কোম্পানি, মানে ন্যাশনাইড বা কোনো জোনাল আইএসপি কোম্পানি আপনাকে ব্যান্ডউইথ কানেকশন দিবে না। তো ব্যান্ডউইথ কানেকশন না দিলে আপনি ওয়াইফাই জোনও করতে পারবেন না। এরপর আমি ওয়াইফাই যে ইয়েগুলি আছে, জোনটা আছে, সেখানে আপনি ইউজার কন্ট্রোল কিভাবে করবেন? তো ইউজার কন্ট্রোল করার জন্য বিভিন্ন সিস্টেম আছে। যেমন আপনি যদি রাউটারে কানেকশন দিতে চান, তো সেক্ষেত্রে পিপিপিওই কনফিগার করতে পারেন। আর মোবাইলের ক্ষেত্রে হটস্পট বা আইপি সিস্টেমটা আপনি কনফিগার করে রাখতে পারেন। তো এই দুইটা সিস্টেম আমি কোন ডিভাইসে করব? তো নর্মালি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম আইএসপি মাইক্রোটিক ইউজ করে, আপনি মাইক্রোটিক ইউজ করতে পারেন, মাইক্রোটিক ইউজ করে অনেক ডিভাইস ইউজ করতে পারেন। আর আমাদের দেশে বিভিন্ন ধরনের ওয়াইফাই ডিভাইস আছে, যেমন আপনার ইউবিএনটি ডিভাইস আছে, এরপর যেমন ইউবিএনটি একটা কোম্পানি আছে, এরাও এদের ডিভাইসও আমাদের দেশে পাওয়া যায়। এদের প্রোডাক্টে গেলে, প্রোডাক্টে গিয়ে আপনারা যদি দেখেন, তাহলে এখানে বিভিন্ন ওয়াইফাই ডিভাইস, এই ডিভাইসগুলি যেগুলি আছে আপনারা, এই যে এই ধরনের ডিভাইস যেগুলি আছে, ইউনিফাই ম্যাশ, এই সব ডিভাইস, এগুলির ইউজার রেঞ্জ
অনেক কম, মানে আপনার নর্মাল রাউটারের মধ্যেই একটা 100 মিটার বা 150 মিটারের মতো রেঞ্জ, কিন্তু কনকারেন্ট ইউজার অনেক বেশি। তো যার কারণে আপনি আপনার জোনের মাঝে মাঝে আপনি আপনার প্রতিটা জোনের মাঝে মাঝে এরকম কিছু ডিভাইস ইউজ করতে পারেন কনকারেন্ট ইউজার বেশি বেশি ইউজার কানেক্ট করার জন্য আপনার ডিভাইসের সাথে। তারপর এই ধরনের এখানে আপনি বিভিন্ন ওয়াইফাই ডিভাইস পাবেন। আমি বেশিরভাগই কাজ ইউবিএনটি ডিভাইস দিয়ে করেছি, আমার কাছে খুব ভালোই লাগে। অনেকের কাছে খারাপ লাগতেই পারে, সবাই একই ধরনের ডিভাইস ইউজ করে না। তারপরে আলতাই 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 টেকনোলজি। আচ্ছা, আলতাই সুপার ওয়াইফাই একটা ডিভাইস আছে। আলতাইয়ের প্রোডাক্টও আপনারা ইউজ করতে পারেন, আমি কোনো প্রোডাক্টই খারাপ বলবো না। কোনোটার সাথে কোনোটা কম্পারিজন করে আসলে ভালো খারাপ নির্ধারণ করে যাবে না। আপনি আলতাইয়ের ডিভাইসের সাথে আলতাইয়ের ডিভাইসের যদি কম্পারিজন করেন তাহলে সেখানে কিছু ভালো খারাপ বের হবে। যেসব ডিভাইস ভালো বের হচ্ছে, যেমন ইউবিএনটির কিছু ডিভাইস খারাপ আছে, কিছু ডিভাইস ভালো আছে। আপনি যদি ভালোর সাথে ভালো তুলনা করেন তাহলে সেখানে আপনি কিছু ডিফারেন্স পাবেন। যেমন ইউবিএনটির খুব ভালো একটা ডিভাইস ওয়াইফাই ডিভাইসের সাথে, যেখানে আপনি কনকারেন্ট ইউজার কিছু বেশি পাচ্ছেন, ব্যান্ডউইথ বেশি, এরকম একটা ডিভাইসের সাথে যদি আলতাইয়ের ডিভাইসের তুলনা করেন তাহলে কিছুটা ভেরিয়েশন আপনি পাবেন বা কিছুটা পার্থক্য আপনি সেখানে নিজেই বুঝতে পারবেন। এরপরে মাইক্রোটিক মাইক্রোটিক.com, এখানে তাদের কিছু হার্ডওয়্যার আছে, ওয়্যারলেস সিস্টেম। এখানে তাদের কিছু প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টটা আপনারা 360 ডিগ্রি ইউজ করতে পারেন, এটা ডুয়েল ব্যান্ড। এ ধরনের প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন। আমি আমার টিউন বা ব্লগের মধ্যে এখানে ছবি দিয়ে রেখেছি, মডেল সহ ছবি দিয়ে আছে। এগুলি এইসব ডিভাইসগুলি আপনারা ইউজ করতে পারেন, ওয়াইফাই জোনের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো ওয়াইফাই জোন চাইলেই করা সম্ভব, কিন্তু ওয়াইফাই জোনটা আসলে কম খরচে করা সম্ভব না, যেটা অনেকেই করতে চান। অনেকেই আপনাদেরকে বলবে যে খুব কম খরচে ওয়াইফাই জোন করা সম্ভব। তো এই ধরনের কথা যারা বলবে তাদেরকে আমি বলবো যে তারা একদমই বাটপার, তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ আপনার লাভ কিছুই হবে না, আপনি ওয়াইফাই করবেনও, আপনার ইউজাররা আপনাকে বকাও দিবে, আর আপনিও ওয়াইফাই এর উপরে ভরসা হারাবেন। আসলে ওয়াইফাই এর উপরে ভরসা আপনি, বিষয়টা আসলে এমন না যে ওয়াইফাইতে আসলে বিজনেস করা যায় না, ওয়াইফাইতে বিজনেস করা যায়, করতেছে অনেকেই। তো সেটা আসলে আপনাদের ওই ধরনের বিষয়গুলো আসলে বুঝতে হবে যে আসলে ওয়াইফাই বিজনেস করার জন্য স্বল্প খরচে ওয়াইফাই বিজনেস করা যায় না। আপনি স্বল্প খরচে কেবল বিজনেস শুরু করতে পারবেন, আস্তে আস্তে বাড়াতে পারবেন। ওয়াইফাই এর ক্ষেত্রে আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন, যেমন বেজ স্টেশন করলেন, এখানে কিছু ইউজার অ্যাড করলেন, রাউটার অ্যাড করলেন, আস্তে আস্তে ইউজার বাড়াতে বাড়াতে আপনি 1 কিলোমিটার এরিয়া কাভারেজ করলেন, আপনার অনেক ইউজার হবে। এইভাবে আপনি বাড়ান। আপনি যদি একবারে না পারেন আস্তে আস্তে বাড়ান, যেমন একটা বেজ স্টেশন করলেন, সেখানে কিছু ইউজার অ্যাড করলেন, যখন দেখা গেলেন যে কনকারেন্ট ইউজারের পরিমাণটা বাড়তেছে, তখন আপনি আশেপাশে কিছু রাউটার অ্যাড করেন, রাউটারের থেকে কানেকশন দেন। তারপরে কিছু এক্সেস পয়েন্ট ইউজ করেন, এক্সেস পয়েন্টের থেকে কানেকশন দেন। এভাবে আস্তে আস্তে, এবং যে সকল ডিভাইসই ইউজ করবেন চেষ্টা করবেন যে সব ডিভাইসের ব্যান্ডউইথের ক্যাপাসিটিটা যেন, থ্রুপুটটা যেন অনেক বেশি থাকে, ব্যান্ডউইথটা অনেক বেশি যেন আপনি ইউজ করতে পারেন, কারণ ব্যান্ডউইথ ইস্যুটা খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় ওয়াইফাই এর ক্ষেত্রে। তারপরে আসি, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াইফাই এর কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। যেমন খরচ অনেক বেশি লাগতেছে, যে খরচের ভিতরে আপনি কেবল আইএসপি শুরু করতে পারতেছেন। আবার দেখা যাচ্ছে যে খরচ অনেক কমও লাগতেছে যদি আপনি প্রপার প্ল্যানিং করে আগাতে পারেন। বেজ স্টেশন করলেন, আস্তে একটা ডিভাইস ইউজ করলেন, মাইক্রোটিক ইউজ করলেন, আপনার আইএসপি দিয়ে কানেকশন হবে, কিছু ইউজার বাড়াতে শুরু করলেন, ইউজার বাড়তে বাড়তে কেবলেও কিন্তু সেম হয়, কেবলের ক্ষেত্রেও ঠিক সেমই অবস্থা হয়।
অথবা মনে করেন যে আপনার একটা আইএসপি বর্তমান রানিং আছে, কেবল আইএসপি, আপনি কিছু কিছু পয়েন্টে এরকম ওয়াইফাই জোন করে দিতে পারেন। কিছু ক্যাম্পাস এরিয়া, কলেজ বা ভার্সিটির এরিয়াতে আপনি ওয়াইফাই জোন করে দিতে পারেন, বা যেখানে একটু খেলাধুলা হয়, বিকালে মানুষজন ভিড় করে, সেখানে আপনি ওয়াইফাই জোন করে দিতে পারেন। এগুলোও আপনি করে করে আস্তে আস্তে একটা এরিয়া কভারেজ ক্রিয়েট করতে পারেন। উম, যদি আপনি একবারে করতে না চান বা আপনার কাছে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট না থাকে, কারণ ওয়াইফাই জোনের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা খুব বড় একটা ইস্যু, আপনার অনেক বেশি টাকাই আসলে এখানে খরচ হয়। স্বল্প খরচে এখানে কিছুই আসলে করা সম্ভব না। উম, তো আরো একটা প্রশ্ন থাকে যে ওয়াইফাই করার জন্য আপনি ব্যান্ডউইথ কোথা থেকে পাবেন। ওয়াইফাই করার জন্য ব্যান্ডউইথ আপনি ন্যাশনাল আইএসপি বা জোনাল আইএসপির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও কথা বলতে পারেন। কমেন্টে আপনারা যদি জানান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যান্ডউইথের ব্যাপারে হেল্প করতে পারবো। বাট অবশ্যই আপনাদের আইএসপি লাইসেন্স থাকতে হবে। আইএসপি লাইসেন্সের বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আমাকে নক করতে পারেন, আমার ওয়েবসাইটের মেসেঞ্জার এখানে নক করতে পারেন, অথবা আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার ডেস্কটপ স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতেও কল করতে পারেন, অথবা এই নাম্বারে আপনারা আমাকে কল করতে পারেন। তো আপনাদের যেভাবে সুবিধা হবে ওইভাবে। আরো কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে সেই ব্যাপারে আমাকে কমেন্টসে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে আর একটু ধারণা দেওয়ার জন্য। আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি আপনাদেরকে টোটাল ধারণাটা দিতে পেরেছি। যদি না পেরে থাকি তাহলে সেক্ষেত্রে ক্ষমা করবেন। যদি আরো বেশি কিছু জানার থাকে, বোঝার থাকে, তো সেই বিষয়গুলি আপনারা কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিও টিউটোরিয়াল করে বা কমেন্টসেই আপনাদের উত্তরগুলি দেওয়ার জন্য। তবে মূল একটাই বিষয় আছে যে আপনাদের মধ্যে যে এখনো যে চিন্তাগুলি আছে যে কিছু চাইনিজ ডিভাইস আছে যেটার মাধ্যমে অনেক দূর পর্যন্ত রেঞ্জ এক্সটেন্ড করা যায়, সেটা ডিভাইস টু ডিভাইস করা যায়। আপনি সেম ব্র্যান্ডের ডিভাইস দিয়ে করতে পারবেন। কোনো ওই ব্র্যান্ডের সাথে কোনো রাউটার বা এক্সটেন্ডার ইউজ করে আপনি 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত করতে পারবেন না। এই ভুল ধারণাগুলো আপনাদের মাথা থেকে ফেলে দিতে হবে, তাহলেই আপনারা ওয়াইফাই যে জোনটা আছে আসলে সেই ব্যাপারগুলি বুঝতে পারবেন। তো আশা করব আপনারা এই লেখাগুলি যা আছে এই লেখাগুলি একটু সম্পূর্ণ বিস্তারিত পড়বেন। আর এরপরেও আমি যে আলোচনা করলাম সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যদিও, পুরোটা পয়েন্ট আপনারা যদি ভালো করে শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। যদিও অনেক দ্রুত আমি কথা বলার চেষ্টা করেছি কারণ ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাবে, এখন আসলেই অনেক ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে গেছে যদিও। তো কিছু আসলে করার নেই, এত আলোচনা করতে গেলে অনেক বেশি ডিউরেশন হয়ে যায়। তারপরেও আপনাদের যদি আরো কিছু জানার থাকে, যদি আপনারা এই ভিডিওতে অনেক কিছু রিকোয়েস্ট করেন, তো অনেকেই যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি লাইভে এসেও আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত এখানে শেষ করতেছি ওয়াইফাই এর ব্যাপারে। আশা করি পরবর্তীতে আরো আলোচনা করবো আমরা। তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি, পরবর্তীতে আবার কথা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এই বিষয়ে কিছু জানালে ভালো হতো, বা এটা আমরা জানতে চাচ্ছি এখানে কি করলে সুবিধা হবে। এগুলি যদি আপনাদের জানার থাকে তাহলে সেটা কমেন্টসে বললে আমরা সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে পারবো। যদি ভিডিও করে সম্ভব হয় তাহলে করবো, অথবা কোনো টিউন করে যদি সম্ভব হয় সেটাও করবো, অথবা ডিরেক্ট রিপ্লাই দেওয়ারও আপনাদেরকে চেষ্টা করবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাইকেই যে আপনারা এই টিউনটি আগে ফুল ডিটেলস আকারে পড়বেন, কারণ এটা পড়লে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। এরপর আপনারা আমার এই টিউনের নিচেই এই ভিডিওটি পেয়ে যাবেন, অথবা আমাদের চ্যানেলে গিয়েও ভিডিওটি পাবেন এখানে। তো আপনারা এই টিউনটি পড়ার পরে এরপরে ভিডিওটি দেখে নেবেন, দেখলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, আপনাদের টোটাল ধারণাটা ক্লিয়ার হবে।
তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি একটা কথা বলি, সরি আমি একটু সময় নিচ্ছি, আরেকটা কথা যদি বলি যে আমরাও ওয়াইফাই জোনের ব্যাপারে সাপোর্ট দিয়ে থাকি। তো আমাদের যে পানি আছে, সরি একটু টাইম নিচ্ছে। তো আমাদের যে সার্ভিস আছে এখান থেকে গিয়েও আইএসপি সেট আপ, ডাব্লিউআইএসপি, এখানে আপনার সার্ভার কনফিগারেশন মানে কন্ট্রোল রুমের যে ডিভাইসগুলি থাকবে সেটা আমরা কনফিগার করে দিব। বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। তারপরে ডাব্লিউআইএসপি নেটওয়ার্ক প্যাকেজও এখানে উল্লেখ করা আছে। এই প্যাকেজগুলি দেখে আপনারা আমাদের কাছ থেকেও সেট আপ করিয়ে নিতে পারেন। আমরা এই প্যাকেজ অনুযায়ী আপনাদের এরিয়াতে ওইভাবে সেট আপ করে দিব। তো আরও কিছু যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো অনেক বেশি টাকা চাচ্ছেন। হ্যাঁ ভাই, অনেক বেশি টাকা চাচ্ছি এই কারণে, কারণ আমি আশা করি আপনাদের এতক্ষণে বোঝাতে পেরেছি, কারণ ওয়াইফাই কম খরচে হয় না। ঠিক আছে, কেউ যদি কম খরচে বলে থাকে তাহলে সেটা আসলেই সে মিথ্যা কথা বলতেছে। কারণ আমি কাজ করতেছি ওয়াইফাই নিয়ে 2011 সাল থেকে। 2011 সালে আমি আইসপি ব্যবসা করার চেষ্টা করেছিলাম। তো তখন ওয়াইফাইয়ের মাধ্যমে করতে চাচ্ছিলাম, বাট করতে পারি নাই। তখন এরকম আপডেটেড ডিভাইস বা এত বেশি রেঞ্জের ডিভাইস পাই নাই। আমি তখন যে ডিভাইসটা পাইছিলাম সেটা ছিল ইউবিএনটির একটা প্রোডাক্ট, পিকো স্টেশন। যদিও এখন সেই ডিভাইসটা পাওয়া যায় না। ডিভাইসটার দাম পড়ছিল প্রায় 15 থেকে 20 হাজার টাকার মতো। যদিও এই দামে এখন পুরো ন্যানো স্টেশন সেট পাওয়া যায় বা আরো কম দামেই পাওয়া যায়। বাট তখন ন্যানো স্টেশনের প্রাইস ছিল 40-42 হাজার টাকার মতো, আর এখন আরো কমে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে ওয়াইফাই জোন আসলে করা সম্ভব, এবং এইসব ধরনের ডিভাইস যেগুলি আছে একটু হাই রেঞ্জের, ব্যান্ডউইথ বেশি, এই ধরনের ডিভাইসগুলি দিয়ে আমরা ওয়াইফাই করতে পারি। এবং ওয়াইফাই কম খরচে আসলে এটা কখনোই সম্ভব না, কম খরচে ওয়াইফাই আপনারা করতে পারবেন না। যদি ওয়াইফাই করতে চান তাহলে আপনারা একটু বাজেট বেশি নিয়ে নামেন। আর যদি আপনাদের বাজেটের স্বল্পতা থাকে তাহলে আপনারা আস্তে আস্তে এরিয়াটাকে বড় করেন। আপনি একবারে চাইলেও আপনার বড় করতে পারবেন, আপনি আস্তে আস্তে চাইলেও আপনার বড় হবে। আপনার দরকার কি? আপনার ইউজার পাচ্ছেন, আপনি মনে করেন যে বেজ স্টেশন করছেন, আপনার একটা ইউজার 5 কিলোমিটার দূরে আছে, সমস্যা নাই তো আপনি এখানে 5 কিলোমিটার দূরেই তাকে একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কানেক্ট করেন। কারণ 5 কিলোমিটার দূরে আপনি তাকে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কানেক্ট করতে পারতেছেন, আপনার কোনো প্রবলেম নেই। তাতে সেই ইউজারটাও কানেকশন পাচ্ছে, প্লাস অ্যাক্সেস পয়েন্টের আশেপাশে যেসব মোবাইল ইউজাররা আছে আপনি তাদেরকেও কিছু কানেকশন দিতে পারতেছেন। তো আলটিমেটলি দেখা গেলে যে ওয়াইফাইতে আপনার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। খরচটা একটু বেশি, কিছু ইউজার ভেরিয়েশনের প্রবলেম আছে, কনকারেন্ট ইউজারগুলি একটু কম, তো সেই কারণে ডিভাইস ইউজ করতে হয়। এই সকল প্রবলেমের সলিউশনও আছে, আপনি যদি চান সলিউশন নিতে পারেন আমাদের কাছ থেকে। তো আর ওয়াইফাই জোন করার আসলে পারফেক্ট এরিয়ার কথা যদি বলি, তো পারফেক্ট এরিয়াটা আসলে হচ্ছে মফস্বল বা গ্রাম অঞ্চল, যেখানে বিল্ডিং এরিয়া খুব কম। যেমন, সরি আমি টাইম নিচ্ছি, আমি এর আগে শেষ করতে চেয়েছিলাম ভিডিওটি, তারপর আমি আবার মনে পড়ার কারণে শুরু করতেছি। যেমন আমাদের দেশে যদি আমরা কিছু অঞ্চলে দেখি, যেমন এখানে দেখা যাচ্ছে বিল্ডিং এর পরিমাণটা অনেক বেশি, আবার কিছু ফাঁকা ফাঁকা এরিয়াও আছে। তো মোটামুটি এই এরিয়াগুলিতে আপনারা ওয়াইফাই জোন করতে গেলে একটু বেগ পাবেন। যে ফাঁকা এরিয়া যেগুলি আছে সেখানে আপনি ওয়াইফাই অ্যাক্সেসটা খুব ভালো পাবেন, বিল্ডিং এর কারণে ওয়াইফাই অ্যাক্সেসটা কম পাবেন। আপনি একটু ফাঁকা এরিয়া, মফস্বল টাইপের এরিয়া যেখানে বিল্ডিং কম আছে, একটু ছোট ছোট ঘর বাড়ি, একটু দূরে দূরে ঘর বাড়ি আছে, সেখানে আপনি ওয়াইফাই জোনটা কনফিগার করতে পারেন খুব ভালোভাবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আরো বেশি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেই ব্যাপার নিয়ে আবারও পরবর্তীতে কোনো টিউটোরিয়াল করার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।